ভারতে মুসলিম অধিকার বিরোধী বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে উঠছে পশ্চিমবঙ্গ। সীমান্ত সংলগ্ন মুর্শিদাবাদ জেলায় কয়েক দিন ধরেই চলছে চূড়ান্ত অশান্তি। সবশেষ এই আইনের জেরে সহিংসতায় ঘটেছে বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তবে সহিংসতা থামাতে মরিয়া মমতা ব্যানার্জি বলছেন, পশ্চিমবঙ্গে এই বিতর্কিত আইন কার্যকর হবে না। তবে মোদীর সরকার পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন। আর তাই এই সহিংসতা উস্কে দেওয়ার পেছনে বিজেপিরই ইন্ধন আছে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। গ্রাম বাংলার জ্ঞানীগুণীরা বলেন, পরের জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে নিজেকেই পড়তে হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন স্বাধীন বাংলাদেশ স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে। গণ অভ্যুত্থানের পর বিগত ৮ মাসেই অবিশ্বাস্যভাবে বিভিন্ন খাতে ভারত নির্ভরতা থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। এই উপমহাদেশে নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক পরাশক্তিতে পরিণত হওয়ার পথে এগিয়ে চলেছে লাল সবুজের এই দেশ। নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত দেশগুলোকে সাথে নিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক হাবে পরিণত করার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এমন দূরদর্শী নেতৃত্বের ফলে এই উপমহাদেশে ভারতের দাদাগিরি চ্যালেঞ্জের মুখে। অপ্রতিরোধ্য বাংলাদেশকে আটকাতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় ভারত। তাদের ধারণা ছিল এতে বাংলাদেশের রপ্তানি নেপাল এবং ভুটানে চিরতরে বন্ধ হয়ে যাবে। ট্রান্সশিপমেন্ট বাতিল করে বাংলাদেশের ক্ষতি করতে গিয়ে উল্টো নিজেরই ক্ষতি করে ফেলেছে ভারত। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করায় ধস নেমেছে ভারতীয় অর্থনীতিতে। নতুন খেলায়ও ভারতের পুরনো পরাজয়। নরেন্দ্র মোদীর দেশ বেশি লাভ করতে গিয়ে নিজেদের ক্ষতিই করছে বেশি। কারণ বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে গিয়ে ঝুঁকিতে পড়েছে ভারতের সেভেন সিস্টার্স ও চিকেন নেক ভিত্তিক বাণিজ্য। প্রদর্শক, ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করে যেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো শক্তিশালী করে দিলেন। কি কারণে শক্তিশালী করে দিলেন? আর এই ট্রান্সশিপমেন্ট নিয়ে আলোচনা চলছে এখন সকলের মুখে মুখে। ভারত নেপাল এবং ভুটানে বাংলাদেশে যেভাবে ব্যবসা করতেন, আর ভারত তার সেভেন সিস্টারে সেভাবে ব্যবসা করতেন। অপরদিকে ভারতের নয়াদিল্লি এয়ারপোর্ট থেকে বাংলাদেশের গার্মেন্টস এবং ঔষধ শিল্প রপ্তানি করতেন কার্গো যুগে। আর সেই কার্গোটা দিল্লিতে যাতে ব্যবহার করতে না পারে ভারতীয় ব্যবসায়ীদের অনেক আগ থেকেই অভিযুক্তি ছিল। সেই অভিযুক্তি বাস্তবায়ন করেছেন সেদিন, যেদিন নাকি বাংলাদেশে বিশ্বের বড় বড় ব্যবসায়ীদেরকে নিয়ে একটি সামিট করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ কার্যকরী একটা পদক্ষেপ নিয়েছে। এই যে আমরা প্রটেস্ট করেছি, ডাজন্ট ফ্যাক্ট, এগুলোতে ফ্যাক্ট তৈরি হয় না, ফ্যাক্ট তৈরি হয় এই ধরনের নির্দেশে। ভাই কে কি বলবেন, ডাজন্ট ফ্যাক্ট। আবারও বলি, ভালো লাগলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন, যে বাংলাদেশ নিজেদের জায়গা থেকে এই দ্বিতীয়বারের মতন আবারও অ্যাকশনে গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখেই কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন ভাষণ দিয়েছে গণমাধ্যমে, সেই বিষয়টিও দেখতে পারবেন বিস্তারিতর মাধ্যমে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। মুসলিম অধিকার বিরোধী বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে উঠছে পশ্চিমবঙ্গ। সীমান্ত সংলগ্ন মুর্শিদাবাদ জেলায় কয়েক দিন ধরেই চলছে চূড়ান্ত অশান্তি। সবশেষ এই আইনের জেরে সহিংসতায় ঘটেছে বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তবে সহিংসতা থামাতে মরিয়া মমতা ব্যানার্জি বলছেন, পশ্চিমবঙ্গে এই বিতর্কিত আইন কার্যকর হবে না। তবে মোদীর সরকার পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন। আর তাই এই সহিংসতা উস্কে দেওয়ার পেছনে বিজেপিরই ইন্ধন আছে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে শুধু পশ্চিমবঙ্গই নয়, ওয়াকফ নিয়ে উত্তাল মণিপুর, আসামের মতো বেশ কিছু রাজ্য। গেল সপ্তাহে ভারতের পার্লামেন্টে পাশ হয় বিতর্কিত ওয়াকফ বিল। মোদীর বিজেপি সরকারের নেতৃত্বে বিলটি পাশের পর থেকেই ভারতীয় মুসলিমরা নেমেছেন রাস্তায়। তাদের অভিযোগ, সংখ্যালঘু মুসলিমদের সম্পত্তি জবরদখল করাই এই আইন পাশের উদ্দেশ্য। এতে এমনি মোদী সরকারের আওতায় নিপীড়িত মুসলিমরা তাদের অধিকার আরও হারাবে বলে ক্ষোভ জানাতে থাকেন বিক্ষোভকারীরা। বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে সহিংসতা আর সংঘাতে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। ভাঙচুর, আগুন, অবরোধ আর সংঘর্ষে রক্তাক্ত রাজ্যের মুর্শিদাবাদ জেলা। চলছে লুটপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় বিএসএফকে। তবে তাতে অবস্থার কোনো উন্নতি হয়নি। রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও সিদ্ধান্ত নিয়েছে আদালত।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বার্তা দিচ্ছেন। বলছেন, রাজনীতির স্বার্থে কেউ যেন অশান্তিতে অংশ না নেয়। কেন্দ্র সরকার আইন পাশ করলেও তা রাজ্যে বাস্তবায়ন হবে না বলেও আশ্বাস দিচ্ছেন মমতা। দাঙ্গারির সুযোগে পশ্চিমবঙ্গে তৎপর হয়ে উঠেছে বিজেপি। মমতা সরকার পরিস্থিতি সামাল দিতে পারছে না বলে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে দলটি। তবে ওয়াকফের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার মমতার বিরুদ্ধে নির্বাচন সামনে রেখে এটি মোদির বিজেপিরই কোনো ষড়যন্ত্র কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নতুন খেলায়ও ভারতের পুরনো পরাজয়। নরেন্দ্র মোদীর দেশ বেশি লাভ করতে গিয়ে নিজেদের ক্ষতিই করছে বেশি। কারণ বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে গিয়ে ঝুঁকিতে পড়েছে ভারতের সেভেন সিস্টার্স ও চিকেন নেক ভিত্তিক বাণিজ্য। বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নিলেই ভারতে নামবে হরিষে বিষাদ। আনন্দ লহরী তখন পরিণত হবে শোক ধ্বনিতে। কারণ বাংলাদেশ হয়েই বড় বাণিজ্য করে এই রাজ্যগুলো, পণ্য পরিবহনে পায় বিশাল সুবিধা। বাংলাদেশ ট্রানজিট বাতিল করলে এসব রাজ্যের ব্যবসা বাণিজ্যের খরচ বেড়ে যাবে বহুগুণ। বাণিজ্য ও নীতি বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের রপ্তানি পণ্য পরিবহনের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারতের বুকেই অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে ছুরি মারবে। বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্ত ভারতের জন্য আরও ক্ষতিকর হতে পারে। তাদের রাজস্ব হ্রাস ও আঞ্চলিক ভাবমূর্তিও পড়বে ক্ষতির মুখে। বাংলাদেশের ব্যবসায়ীরা মনে করেন, ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের ব্যবসায় খুব একটা প্রভাব ফেলবে না। বিপরীতে ভারত উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব হারাবে। তারা এরই মধ্যে ভারতের বিকল্প বের করে ফেলেছেন। প্রয়োজনে অতিরিক্ত পণ্য পরিবহনের শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিমানবন্দর ব্যবহার করবে বাংলাদেশ। এতে বাংলাদেশ কিছু অতিরিক্ত রাজস্ব পাবে, সেই সাথে ভারত সে পরিমাণ হারাবে। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে বাংলাদেশ থেকেই করা যাবে আরও কাজ। কার্গো হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে বিদেশ নির্ভরতাও কমবে। বিশেষজ্ঞরা আরো বলছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের ফলে বাংলাদেশের বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন ঘটার সম্ভাবনা নেই। তারা মনে করছেন, বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট সুবিধার উপর খুব বেশি নির্ভর করে না। তবে মাঝে মাঝে ঢাকা বিমানবন্দরের চাপ কমাতে এই সুবিধা ব্যবহার করা হয়। ফলে এর সম্ভাব্য বাতিল বাণিজ্যে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটাবে না। ফলে শেয়াল পণ্ডিত ভারত নিজের গলায় ভাঙা হাঁড়ি বাঁধিয়ে ঘুরছে। তারা বেশি চালাকি করতে গিয়ে বিপদ ডাকছে। শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দেশটি বাংলাদেশ বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। অনেকেই মনে করছেন, ঢাকাকে চাপে ফেলতেই দিল্লি এই কুটো চাল চালছে। তবে তারা কোনো রকম সুবিধা করতে পারছে না, উল্টো নিজেদের কাঁধে বিপাক ডেকে আনছে। প্রদর্শক, ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করে যেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো শক্তিশালী করে দিলেন। কি কারণে শক্তিশালী করে দিলেন? আর এই ট্রান্সশিপমেন্ট নিয়ে আলোচনা চলছে এখন সকলের মুখে মুখে। ভারত নেপাল এবং ভুটানে বাংলাদেশে যেভাবে ব্যবসা করতেন, আর ভারত তার সেভেন সিস্টারে সেভাবে ব্যবসা করতেন। অপরদিকে ভারতের নয়াদিল্লি এয়ারপোর্ট থেকে বাংলাদেশের গার্মেন্টস এবং ঔষধ শিল্প রপ্তানি করতেন কার্গো যুগে। আর সেই কার্গোটা দিল্লিতে যাতে ব্যবহার করতে না পারে, ভারতীয় ব্যবসায়ীদের অনেক আগ থেকেই অভিযুক্তি ছিল। সেই অভিযুক্তি বাস্তবায়ন করেছেন সেদিন, যেদিন নাকি বাংলাদেশে বিশ্বের বড় বড় ব্যবসায়ীদেরকে নিয়ে একটি সামিট করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই অনুষ্ঠানটা দেখার 24 ঘন্টার ভিতরে ভারত আমাদের ট্রান্সশিপমেন্টের সুবিধাটা বাতিল করে দিলেন। বাতিল করে দেওয়ার কারণে এই ভারতের সাথে লড়াইটা কে করতে পারবে? কে ভারতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারবে আমাদেরকে জাতি হিসাবে বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো করে তৈরি করতে পারবে? সেই জায়গাতে সকল জায়গা থেকে কথা আসছে, ভারতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চাইনাকে সাথে নিয়ে বাংলাদেশের পোর্টগুলাতে আন্তর্জাতিক মানের পোর্ট আমরা তৈরি করে আমরা একদিকে পোর্টে আমরা ডেলিভারি দেবো, আমদানি রপ্তানি করব, অপরদিকে আমরা কার্গো ফ্লাইট, বাংলাদেশের দুইটা এয়ারপোর্ট অন্তত নতুন করে কার্গো ফ্লাইটের জন্য ব্যবহার হবে, একটা চট্টগ্রাম আর একটা সিলেট। চট্টগ্রাম এবং সিলেট থেকে যদি আমরা কার্গো ফ্লাইটের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে কার্গো প্লেনগুলো আমরা বাংলাদেশে বানিয়ে দিতে পারি, তাহলে দেখা যাবে যে বাংলাদেশে যে প্রত্যেকটা বিদেশি ফ্লাইট আসছে তার প্রতিটা মিনিট এবং সেকেন্ডের জন্য বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের যেরকম ট্যাক্স দিবে, যতক্ষণ এয়ারপোর্টে থাকবে সেই প্রতিটা মিনিট আর সেকেন্ডের পয়সা বাংলাদেশকে দিবে। সেদিক থেকে কার্গো ফ্লাইটগুলা ইউরোপ, আমেরিকা, এশিয়া এবং চায়না সহ, যেহেতু চায়না কোম্পানিগুলো যখন তাদের মেল ফ্যাক্টরিগুলো বাংলাদেশে তাদের শাখা করবে, তখন তাদের দেশের সাথে অনেক যন্ত্রাংশ থেকে শুরু করে অনেক কিছুই তাদের প্রয়োজনে এখানে নিয়ে আসবে, আবার এখান থেকে কাজটা কমপ্লিট করে নিয়ে যাবে। আসতে যেরকম আমরা পয়সা পাবো, নিয়ে যেতেও তেমন পয়সা পাবো। মাঝখানে আমাদের ল্যান্ডে যারা কাজ করবে এই শ্রমিকগুলো আমাদের দেশের। তাই এই উন্নয়নের জোয়ারটাকে ধরে রাখার জন্য এখন সবার মুখে মুখে যেন চলে আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যেন 5 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকেন। 5 বছর নাকি আজীবন, এই ধরনের কথাবার্তা এখন চলছে। যতক্ষণ
যতক্ষণ ডক্টর মোহাম্মদ ইউনূস সক্ষম শারীরিকভাবে, ততক্ষণ যেন তিনিই রাষ্ট্রের প্রধান থাকেন। রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বর টু জুন, এখানে 6 মাসের একটি ট্রানজিশন টাইমও রাখা হয়েছে। আপনি বলতে পারবেন না ডিসেম্বরে হলো না কেন, কারণ জুন পর্যন্ত টাইম দেওয়া আছে। জানুয়ারিতে হবে না ফেব্রুয়ারিতে হবে না মার্চে হবে, এরই মাঝে এটা যদি আগামী 1 বছরও ধরেন আমরা যদি আগামী 1 বছর পরে এরকম এপ্রিল মাসে নির্বাচন ধরি, তাহলে এই 1 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা এখন আমরা দেখছি যে 50 থেকে 70 বাড়িয়ে 75% জনপ্রিয় ব্যক্তি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে এককভাবে সবাই সাপোর্ট করেন। যারা নাকি নির্বাচন দ্রুত যা তাদের দলের প্রচুর সাধারণ কর্মীরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চান। তো এই জায়গাটা 100% হতে আমার মনে হয় ডিসেম্বরের বেশি সময় লাগবে না, যে বাংলাদেশের 100% মানুষ, 100% বলতে কি আর 100 তে 100 হয়, হয়তো আমরা বলতে পারবো যে 95% মানুষের ম্যান্ডেট পেয়ে যাবে ডিসেম্বর পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদ্যুতের আগের মন্ত্রীদের বিষয় নিয়ে বহু কথা হয়েছে, বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে, বিদ্যুৎ পায় নাই জনগণ। সেই বিদ্যুতের ব্যবস্থাপনাটা এত কম সময়ে ভারতকে বুড়ি আঙ্গুল দেখিয়ে এবং ন্যায্য হিস্সা ভারত সহ সবার কাছ থেকে আদায় করে জনগণকে এত দ্রুততম সময়ে উনি এরকম নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবে, সেটা ওনার ক্যারিশমেটি ছাড়া কোনো রাজনীতিবিদের পক্ষে সম্ভব না। বিষয়টা এখন ক্লিয়ার। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই মৌলিক 5টা জিনিসের চাহিদা হলো মানুষের। এই মৌলিক 5 জিনিস যেই দেশের মানুষ পুরোপুরি পেয়ে যায়, সেই দেশের বেশিরভাগ মানুষ অরাজনৈতিক হয়ে যায়, তারা রাজনীতি করে না। কারণ এই 5টা জিনিস পাওয়ার পরে মানুষের চিন্তা চলে আসে, আমরা তো সুখী আছি, ভালোই আছি, রাজনীতি করবো কি কারণে? যিনি আছেন তিনি রাজনীতি করুক, যারা রাজনীতি করছে তারাই করুক। নতুন ভাবে তরুণ তরুণীদের মাঝে আর রাজনীতিটাকে পেশা বা নেশা বা রাজনীতি করতে হবে সেই চিন্তাটা, দেশ গড়তে হবে, দেশ সংস্কার করতে হবে, দেশকে সব মানুষের হাতে দিতে হবে, এই চিন্তাটা মানুষের কাছ থেকে চলে যায়। যেটা নাকি আমরা ইউরোপের বিভিন্ন দেশে দেখছি যে মানুষ ভোটের জন্য, সরকার পাল্টানোর জন্য এতটা বেশি এগ্রেসিভ হয় না, যতটা না এশিয়ার মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এই সমস্ত দেশগুলোতে হয়। কারণ ওই সমস্ত দেশগুলোতে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই মৌলিক 5টা জিনিসের গ্যারান্টি নাই। গ্যারান্টি না থাকার কারণে মানুষ বেশি রাজনীতিতে ঝুঁকে থাকে, যে রাজনৈতিক দল পরিবর্তন হলে আমার ভাগ্য পরিবর্তন হবে, আমার ভাই চাকরি পাবে, আমার ছেলে পড়াশোনা করতে পারবে, এই ধরনের সুবিধাগুলার চিন্তা করে মানুষ রাজনীতি করে থাকে এবং রাজনীতিতে বেশি মানুষ ইনভলভ থাকে। তো বাংলাদেশের মানুষকে অরাজনৈতিক করে দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার থিওরিতে যখন চলবে, তখন আর আপনি রাজনীতি করার জন্য, রাজনীতিতে রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য চিন্তা থেকে ফিরত চলে আসবেন, রিল্যাক্স হয়ে যাবেন, রিল্যাক্স মোডে জীবনযাপন করতে অভ্যস্ত হবেন। কারণ উনি যখন দেখিয়ে দিবে যে এখানে দুর্নীতি না করলে 100 তে 100% মানুষের উন্নয়নে যদি মানুষের টাকাটা কাজে লাগানো হয়, তাহলে আমরা যেটা 5 বছর পরে হবো সেটা 1 বছর পরে হওয়া সম্ভব, যেটা 10 বছর লাগবে সেটা 2 বছরে সম্ভব। কেননা উনি এই কয়েক মাসে দেখিয়ে দিয়েছেন যে 150 টাকার পেঁয়াজ 20 টাকা বা 25 টাকা কেজি খাওয়া যায়। তাহলে 8 মাসে যদি এই ধরনের কার্যক্রম উনি বাস্তবায়ন করে একেবারে বাস্তবে মানুষের হাতে দিতে পারেন, তখন মানুষ তাকে চাবে, এই পরিমাণটা ডে বাই ডে বাড়বে। কারণ আমার পেটে খিদা এখন মানে মুটে মা রান্ধে না কি পান্থা আর তোতা, এরকম একটা গ্রামের শব্দ আমরা ছোটকালে শুনতাম। মা তো রান্নাই করে না, এখন পান্তা ভাত খাবো আর গরম ভাত খাবো, ওই কথা বলার সময় আমার না, আমার এখন ক্ষুধার্ত, আমার এখন খেতে হবে। তো বাংলাদেশের মানুষের দরিদ্র সীমার নিচে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেদিন বিশ্ব অর্থনীতিবিদদের সামনে বলেছিলেন যে আমার দেশের একজন মানুষের দৈনিক আয় 100 টাকাও আছে। আমাদের অনেক নারীরা 100 টাকার জন্য সারাদিন গামছা বুনে, আমাদের অনেক নারীরা হাতের বহু কাজ করে সারাদিনে 100 টাকা পা। প্রিয় দর্শক, 100 টাকা দিয়ে এক হালি ডিম পাওয়া যায়, কিন্তু 100 টাকার বিনিময় মানে $1, আমেরিকান ডলারে $1। আমেরিকার একজন কর্মচারীর, এই লেভেলের একজন কর্মচারীর 1 ঘন্টার বেতন $20, $25, আরো বেশি কম আছে, কিন্তু $20 নিচে এই কাজের জন্য লোক পাওয়া যায় না আমেরিকাতে। কারণ হাতের কাজটা তো শিখতে হয়, জানতে হয়। প্রিয় দর্শক, একেবারে যারা ইউকেতে কিছুই করতে জানে না, জাস্ট চাকরিটা আজকে হবে, তার সর্বনিম্ন বেতন এখন 12 থেকে 13 পাউন্ড, যেটা $20, আমেরিকান ডলারে $20, 1 ঘন্টা কাজের। তাই 1 ঘন্টা ইউকের কাজের একটা নারী বাংলাদেশে পাচ্ছে 20 দিনে, মানে $20 পেতে তার 20 দিন, তার মানে 1 মাস কাজ। কারণ এই দেশে 22 দিনে মাস হয়, সপ্তাহে 2 দিন ছুটি, আপনি সেই হিসাবে দেখেন 22 দিন 21 দিনে মাস শেষ। তাহলে এই 20-22 দিনে মানে 1 ঘন্টার পয়সা আমার দেশের একটা নারী 1 মাসে কামাই করছে। এই যে বৈষম্য, এই বৈষম্যটা বানিয়ে রেখেছে আমাদের রাজনীতিবিদরা। তারা শুধু নিজের টাওয়ারগুলা ঢাকা শহরে প্রতিযোগিতা দিয়ে টাওয়ার বানিয়েছে। চট্টগ্রাম বন্দরনগরীতে টাওয়ারগুলার মালিক যদি আপনারা খুঁজতে যান, 1 নম্বরে আওয়ামী লীগ, 2 নম্বরে বিএনপি, 3 নম্বরে জাতীয় পার্টি, 4 নম্বরে জামাত, এইভাবে রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিদের ওই টাওয়ারগুলা, ভবনগুলার মালিক। সাধারণ মানুষ কি এগুলোর মালিক? সাধারণ মানুষগুলা ওইগুলা ধোয়া মুছা করে, সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করে, নতুবা ওইখানে কোনো অফিসে চাকরি বাকরি করে, মালিকত্ব নাই ওই টাওয়ারগুলাতে। তো সেই অবস্থা থেকে বাংলাদেশকে তারা যেভাবে আমাদেরকে চুষে খাচ্ছিলেন রাজনীতিবিদরা, সেই চুষে খাওয়ার দিনটা আমার কাছে মনে হচ্ছে যে ফুরিয়ে গিয়েছে। প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ কার্যকরী একটা পদক্ষেপ নিয়েছে। এই যে আমরা প্রটেস্ট করেছি, ডাজন্ট ফ্যাক্ট, এগুলোতে ফ্যাক্ট তৈরি হয় না, ফ্যাক্ট তৈরি হয় এই ধরনের নির্দেশে। ভাই কে কি বলবেন, ডাজন্ট ফ্যাক্ট। আবারও বলি, ভালো লাগলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন, যে বাংলাদেশ নিজেদের জায়গা থেকে
এই দ্বিতীয়বারের মতন আবারও অ্যাকশনে গেল। আমাদের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের মধ্যে অতীতে একটা লেখা ছিল যে আপনার অনেকেরই খেয়াল থাকার কথা, পাসপোর্ট একদম শেষের দিকে, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। এটা বাংলা অর্থ ছিল এই পাসপোর্টটি পৃথিবীর সকল দেশের জন্য বৈধ, শুধুমাত্র ইসরায়েল ছাড়া। কিন্তু 2020 সালে আমরা যখন ই পাসপোর্ট বাংলাদেশে চালু হলো আওয়ামী লীগ সরকারের আমলে, তখন দেখলাম সেই পাসপোর্টগুলো থেকে হঠাৎ করেই এই লেখাটা সরে গেল। এমনকি এই নিয়ে বাংলাদেশের জনগণকে কোন ধরনের তথ্য তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগ জানায়নি। আর বিষয়টা জানাজানির পর বাংলাদেশের মানুষের মধ্যে একটা রিয়াকশন তৈরি হয়েছিল, খেয়াল আছে তো? আমি নিজেও একটা ভিডিও বানাইছিলাম যে না, এইটা আসলে উচিত হয় না, জনগণের ফিলিংস বা অনুভূতির জায়গায় একটা টাচ করছে। দেখেন, ইসরায়েলের সাথে তলে তলে অনেকেরই সম্পর্ক, আমাদেরও হয়তো বা আছে, বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট কেনাকাটা অনেক কিছু থাকতে পারে, ব্যবসা প্রযুক্তি এগুলোর জন্য অনেক কিছু হয়তো তলে তলে হয়। আমরাও ব্যবহার করি ইসরায়েলের অনেক প্রোডাক্ট, মুখে মুখে যাই বলি, ব্যক্তি জীবনে আমি জানিও না, হয়তো আমার অনেক প্রোডাক্টের মধ্যে ইসরায়েল কানেক্টেড আছে, থাকতে পারে। কিন্তু এই জায়গা থেকে বাংলাদেশ সরে আসছিল। কিন্তু আজকে আমি আমাদের সরকারকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ দিচ্ছি, বাংলাদেশের পাসপোর্টে পুনরায় অ্যাকসেপ্ট ইসরায়েল এই শব্দ দুটি পুনর্বহাল করা হয়েছে। মানে আওয়ামী লীগ সরকার আমলে 2020 সালে লেখাটা ছিল, যেটা বদলাইয়া লেখা হয়েছিল, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। এই দুইটা শব্দ উঠে গেছিল, সেই দুইটা শব্দই এখন আবার আমাদের পাসপোর্টে যুক্ত করা হয়েছে, পুনর্বহাল করা হয়েছে। 13 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ বলছেন, পাসপোর্টে নতুন করে অ্যাকসেপ্ট ইসরায়েল বিষয়টিকে বহাল করা হয়েছে এবং এ নিয়ে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। আগে বাংলাদেশের পাসপোর্ট লেখা থাকতো এই পাসপোর্টটি বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত। যেটা পরিবর্তন করেছিল আওয়ামী লীগ সরকার, সেটা আবারও এই ইউনূস সরকার তিনি পরিবর্তন করে ওই জায়গায় নিয়ে আসছেন। অ্যান্ড ইটস এ ভেরি গ্রেট ওয়ার্ক। দেখেন, আমাদের প্রতিবাদে রিয়াকশন হয় গাজায়, আমাদের প্রতিবাদে খুব বেশি কিছু হয় না, কারণ আমরা চিল্লাইতে পারবো। বাট যখন মুসলিম রাষ্ট্রগুলো বাংলাদেশের মতন আরো অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, তারা যদি তাদের পাসপোর্টে তাদের দেশে ইসরায়েলের অনুপ্রবেশ, ইসরায়েলিদের যাতায়াত, ট্যুরিজম এগুলোর উপর একটা সিস্টেম ক্রিয়েট করে দেন, একটা কূটনৈতিক প্রেসার ফিল করবে ইসরায়েল, যেটা কোটি মানুষ বৈশা বৈশা এক সপ্তাহ, এক মাস, বছরের পর বছর মানে স্লোগান দেওয়া আর এরকম একটা অ্যাকশন ইকুয়াল টু সেম। শুভ নববর্ষ। আজ এক মহা আনন্দের দিন। রাক্ষসী হাসিনা আর ফ্যাসিস্ট আওয়ামী লীগবিহীন নববর্ষ, প্রগতিবাদীদের বয়ান ভাঙ্গা এক নতুন সূর্যের দিন। এই দিনকে সিনে আনার জন্য আমাদের আগুনের মতো হাজার হাজার পোলামাইয়া তাদের জীবন দিয়া শহীদ হয়েছে। তাদের আমাদের জাতির তরফ থেকে সালাম। আমাদের আকাশের তারাদের এই শহীদদের দিয়া নামকরণ করব, এক একটা তারার এক এক নাম দিব। এই শুভ দিনে কাউরে বাম্বু দেওয়া ঠিক না, আর গান্ডুদেরকে বাম্বু দেওয়া কোনো মজা নাই, তাও বাম্বু দিতেই হয়। তো এই শুভ দিনে এনা বাম্বু দিয়ে শুরু করি। আসেন, আল্লাহর নামে বাম্বু চলমান হোক। আজারি হুজুর মার্চ ফর গাজায় চোখে একটা সানগ্লাস পরিছে, ভালোই লাগিচ্ছে মাশাআল্লাহ। কচু খেতি ওটা আবিষ্কার করেছে, এটা রেবন কোম্পানির, ওই কোম্পানি ইসরায়েলে বিনিয়োগ করেছে। তাই মেলা গ্রুপ নাকি রেবনকে বয়কটের ঘোষণা দিছে। ওই রেবনের সানগ্লাস আজারি হুজুর পিন দিছে, মেলা খারাপ কাজ করছে আজারি হুজুর। তাই তো কইছে কচু খেতি, তাই না? তাই না? তাই কইছে না? হ্যাঁ, কচু খেতির আসলে সমস্যা কই? তার কোন কোন জায়গায় ব্যথা? হ্যাঁ, তার ব্যথা তো আজাহারি স্মার্ট তরুণ, দেখতে ভালো মাশাআল্লাহ, ভালো বাংলা ইংরেজি কইতে পারে। তাই টাটায় বাঙ্গুয়ালিদের তারা দেশ ছাড়া করেছিল, এখন লাগিছে পিছে, কিছুদিন পরপরই পিছে লাগে। ওই যে দুদুও লাগিছিল পিছে, দিছে একটা শান্টিং থেমে গেছে। কিন্তু যে কথাটা কইছে সেটা কি যৌক্তিক কথা? কচু খেতি আমার আগ্রহের বিষয় না, কিন্তু এই ধরনের বিষয়গুলো কিভাবে ডিল করতে হবে সেটা আমাদের বুঝতে হবে। এটা মেলা বিতর্কের বিষয় আছে, একটু খোলাসা করে না বললে আমাদের জন্য বোঝা খুবই মুশকিল। আর এইসব আলোচনা যারা তুলে তারা আসলে কার স্বার্থ রক্ষা করে আর তাদের এই কুটনামিটা কেন করে সেটা বোঝাটা জরুরি। আসেন আল্লাহর নামে শুরু করি। পণ্য বয়কট বা বিডিএস কি এবং কেন? আপনারা জানেন যে আমি বাংলাদেশে হাসিনা পতনের আগে একটা বেশ সফল বয়কট আন্দোলনে আপনাদের সাথে নিয়ে শুরু করেছিলাম। তাই এই বয়কট আন্দোলন কিভাবে গড়ে তুলতে হয়, কেন গড়ে তুলি, সেটা নিয়ে ব্যাপক পড়াশোনা করতে হয়েছিল। কোন কোন পণ্য বয়কট করবো সেটাও ঠিক করা হয়েছে, অঙ্ক কইসা কিন্তু আন্দারে কুন্দারে না। আসেন দেখি বয়কট কি, কেন, কিভাবে এটা কাজ করে। বয়কটের উদ্দেশ্য তিনটে না, একটা বিশ্বব্যাপী একটা রাজনৈতিক বার্তা দেওয়া, দুই ছোট একটা জায়গায় তীব্র আঘাত করা যেন ব্যথা টের পায়, তিন নাম্বার হইতেছে আপনার সমমনাদের ঐক্যবদ্ধ করা। ইন্ডিয়ান পণ্য বয়কটে আমরা ইন্ডিয়ান সব পণ্য কিন্তু বয়কট করি নাই, খুবই সিলেক্টিভ পণ্য বয়কট করেছিলাম, মনে আছে না? প্রথমে করেছিলাম ফাস্ট মুভিং কনজিউমার গুডস, সাবান, শ্যাম্পু, ভোজ্য তেল, টুথপেস্ট, নারকেল তেল ইত্যাদি, যেগুলো ডিপার্টমেন্টাল স্টোরে রেখে থাকে, এমনকি মুদির দোকানও থাকে, ক্রেতা দেখে কিনতে পারে। এর কারণ ছিল সব মানুষ কেনে, ধনী গরিব সবাই এইরকম পণ্য আমাদেরকে টার্গেট করতে হবে, যেন সবাই এটাতে পার্টিসিপেট করতে পারে। আমাদের প্রত্যেক দিন লাগে এমন পণ্য, এইগুলোই ফাস্ট মুভিং কনজিউমার গুডস। আমরা কেন এটা টার্গেট করেছিলাম বুঝানি, মাথায় রেখেন, কামে দিবে এই সমস্ত কচু খেতে ফাইট দিতে।
ফাস্ট মুভিং কনজিউমার গুডস ইন্ডিয়ার ইকোনমির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। এই খাতে ভারতের তৃতীয় চাকরির খাত, প্রায় 30 লাখ লোক কাজ করে এফএমসিজি সেক্টরে। ভারতের জিডিপিতে এই খাতের কন্ট্রিবিউশন হচ্ছে 15 থেকে 16% ছিল যে সময় আমরা শুরু করেছিলাম। এই খাতের গ্রোথ 10 থেকে 12%। প্রথম অর্থনীতির খাত হচ্ছে সার্ভিস সেক্টরের গ্রোথ হচ্ছে 7 থেকে 8%, এটা ভারতের জিডিপির সমান। দ্বিতীয় অর্থনীতির খাত হচ্ছে ম্যানুফ্যাকচারিং, তার গ্রোথ 4 থেকে 5%, যা জিডিপির গ্রোথের চাইতে কম। তার মানে ইন্ডিয়ান টোটাল জিডিপি গ্রোথে এফএমসিজির ভূমিকা অত্যন্ত ক্রুশিয়াল, সবচেয়ে বেশি গ্রোথ দেয় সে। এই সেক্টরে গ্রোথ জিডিপির গ্রোথের চাইতে বেশি, শুধু বেশি না, 1.5 গুণ। তো এফএমসিজি বয়কটে আমাদের লাভ কি? একমাত্র এফএমসিজি বয়কটে ব্যাপক মানুষের সম্পৃক্ত করা যায়, এটা লাগে প্রত্যেকদিন কিনতে হয় নিয়মিত। 2 নাম্বার হইতেছে পণ্য চিহ্নিত করা সহজ, কারণ সেটা সেলফে থাকে। 3 নাম্বার, কোনো বাংলাদেশি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে না, কারণ এই পণ্য যারা বেচে তারা বাকিতে এনে বেচে, বিক্রি না হলে ফেরত দেওয়ার শর্তেই পণ্য তোলা হয় দোকানে। 4 নাম্বার, বয়কটের প্রভাব ব্যাপক এবং বহুমুখী হবে। ভারতের চাকরির বাজারে একটা নেতিবাচক প্রভাব রাখা যাবে, ভারতের অর্থনীতিকে ধাক্কা দেওয়া যাবে সামান্য হলেও। 5 নাম্বার, এফএমসিজির বাজার বাংলাদেশি ব্যবসায়ীরা সহজে দখল নিতে পারবে। হয়েছিল কিন্তু, দেখছিলেন না আমাদের দেশি পণ্যের বেচা বিক্রি বেড়ে গেছিল, দেশীয় শিল্প কর্মসংস্থান উৎসাহিত হবে। 6 নাম্বার, বয়কটের ফল দৃশ্যমান করা যাবে, যেমন শেলফে অবিকৃত পণ্য, দোকান থেকে পণ্য ফেরত দেওয়া, পণ্য বেচার মরিয়া চেষ্টা, অফার, ডিসকাউন্ট, এগুলো দৃশ্যমান হবে। মানুষ তার বয়কটের প্রভাবকে কানেক্ট করতে পারবে। এই জন্য ইন্ডিয়ানরা আমাদের এসে বলতো ওই সময়, এটা বয়কট করো, ওইটা বয়কট করো, রেলের বডি বয়কট করো, ইন্ডিয়ান বাস বয়কট করো, ট্রাক বয়কট করো, ইলেকট্রিসিটি বয়কট করো, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি। মানে ভাবখানা এমন, আমরা সবাই সকাল সন্ধ্যা ইন্ডিয়ান বাস ট্রাক কিনি, বা ইন্ডিয়ান ট্রেল আমি আমার ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনে আনিছি। যাই হোক, এই অমুকটা কেন বয়কট করলো না, অমুকটা কেন বয়কট করলো না, এগুলো যারা বলে এরা হইতেছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের লোক। আমরা দেখবো যে রেবন কোম্পানি আসলে বয়কটের লিস্টে আছে কিনা, এবং এই ইন্ডিয়ানরা যে অ্যাটিটিউড করেছে কুসু ক্ষতি একই অ্যাটিটিউড করেছে, কারণ ওর লাগিছে। ওই তো ইসরায়েলি পত্রিকায় লেখে, তো নিজে লেখে, হাদেস বলে পত্রিকাতে লেখে ওই, হ্যাঁ ইসরায়েলের পত্রিকা, ওটার সমস্যা নাই। রেবান এটা ইসরায়েলি কিনা কোম্পানি কিনা সেটা ঠিকই নাই, এটা বয়কটের লিস্টে আছে কিনা সেটা ঠিকই নাই, তাও ওই লাগিছে। তো রেবান কোম্পানি কি ইসরায়েলি কোম্পানি? না, রেবান কোম্পানি কোনো ইসরায়েলি কোম্পানি না। রেবান এটা প্রতিষ্ঠিত হয় 1937 সালে আমেরিকায়, নিউ ইয়র্কের রচেস্টার শহরে। বাউশ অ্যান্ড লম্ব এই নামে একটা আমেরিকান কোম্পানি এটা প্রতিষ্ঠা করে। এই ব্র্যান্ডটা মূলত আমেরিকান বিমান বাহিনী পাইলটদের জন্য তৈরি, অ্যাভিয়েটার বলে, অ্যাভিয়েটার সানগ্লাস, খুবই জনপ্রিয়তা পায়। জিয়া পড়তো, বাইডেন পড়তো। 1999 সালে বাউশ অ্যান্ড লম্ব রেবান বিক্রি করে দেয় ইতালির লাক্সোটিকা গ্রুপকে, এসসিলার লাক্সোটিকা কোম্পানি। এটা একটা ফ্রাঙ্কো ইতালিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি, এর অফিস হচ্ছে ইতালির মিলান শহরে। তাই আপনি যদি কোন দেশের কোম্পানি এটা বলতেছেন, তাহলে রেবানকে ইতালিয়ান কোম্পানি হিসেবে বিবেচনা করতে হবে, এবং মালিক এসসিলার লাক্সোটিকা। লেমন সানগ্লাস কই তৈরি হয়? মূলত ইতালি এবং চীনে তৈরি হয়। তার মানে রেবানের উৎপত্তি আমেরিকা হইলেও এখন এটা ফ্রেঞ্চ ইতালিয়ান কোম্পানি মালিকানা নেই, এবং এর সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। তাহলে কচু খেতি বিনিয়োগের কথা কেন আনলো? কারণ হচ্ছে নুয়ান্স হেয়ারিং বলে একটা কোম্পানি ছিল, ইসরায়েলি স্টার্টআপ কোম্পানি, মানে যেগুলো শুরু করে কিন্তু বড় হইতে পারে না, ছোট কোম্পানি হিসেবে শুরু করে, কিন্তু তাদের টেকনোলজি ভালো, প্রোডাক্টও ভালো, কিন্তু তারা এত ছোট কোম্পানি যে বড় স্কেলে যাইতে পারে না, এগুলোকে বলে স্টার্টআপ। পরে এটা বড় কোম্পানির কাছে বিক্রি করে দেয় আর কি, এভাবেই চলে আর কি। ওরা যে হিয়ারিং এর টেকনোলজি নিয়ে কাজ করে, মানে যারা কানে কম শুনে, তারা কানের যন্ত্র লাগে না, সেটা নিয়ে কাজ করে। এই কোম্পানিকে 2022 সালে অধিগ্রহণ করে, মানে কিনে নেয় এসিলার লাক্সোটিকা, যারা রেবান ব্র্যান্ডের মালিক। তো ইসরায়েল স্টার্টআপ গুলো সারা দুনিয়ার জন্য আকর্ষণীয় কেন, এটা একটু বুঝে নিই, এটাও একটা ইন্টারেস্টিং জিনিস। তাহলে বিশ্ব বাণিজ্যের আমরা একটা বড় বিষয় নিয়ে জানতে পারবো। ইসরায়েলি স্টার্টআপ গুলোর এত চাহিদার পিছনে কিছু নির্দিষ্ট কারণ আছে, যা তাদের বিশ্বব্যাপী প্রযুক্তি বাজারে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে আসছে। এর কারণ হচ্ছে উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবন ক্ষমতা। ইসরায়েলকে অনেক সময় বলা হয় স্টার্টআপ নেশন, কারণ তারা কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, মেডিকেল টেকনোলজি, এগ্রোটেক এবং মিলিটারি টেকনোলজিতে দারুণ উন্নত। অনেক উদ্ভাবন প্রথম শুরু হয় ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট, বিশেষ করে ইউনিট 8200, এইটা থেকে অনেক দক্ষ প্রকৌশলী এবং উদ্যোক্তা বেড়ায় আসে, যারা পরে উচ্চমানের প্রযুক্তি স্টার্টআপ গড়ে তোলে ইসরায়েলে। এবং ইসরায়েলে বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে। ইসরায়েলের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বড় অঙ্কে সরকারি বিনিয়োগ পায়, পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও ইসরায়েলি প্রযুক্তিতে আগ্রহী হয়। এতে করে স্টার্টআপ দ্রুত বৃদ্ধি পায়। ইসরায়েলের আভ্যন্তরীণ বাজার ছোট হয়, তারা শুরু থেকেই আন্তর্জাতিক বাজারকে টার্গেট করে পণ্য তৈরি করে, ফলে আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছে এই সমস্ত প্রযুক্তি অত্যন্ত আকর্ষণীয় মনে হয়। এই একই সুবিধা পাইছিল সুইস ফার্মা কোম্পানিগুলো সুইজারল্যান্ডে। নিজেদের বাজার এত ছোট যে সার্ভাইভ করার জন্য তাদের গ্লোবাল হয়ে উঠতে হয়েছিল। ছোট একটা দেশ, কিন্তু দেখেন কত বড় বড় ফার্মা কোম্পানি এই দেশের, নোভার্টিস, রস, ভাইফো, খুব বড় কোম্পানি। কিন্তু কচুকের জাল ওর অফিস ছিল জেরুজালেমে, কয়েক মাস আগেও তো বন্ধ করে দিচ্ছে। তো জেরুজালেমে অফিস ছিল কি জন্য? ওই আল জাজিরা ছেড়ে দিবে, ওইখানে তো তাহলে বিনিয়োগ করছে আল জাজিরা, তাই না? ইসরায়েলে বিনিয়োগ করছে না, একটা অফিস করা মানে তো বিনিয়োগ করা। ওইখানে লোকদের বেতন দিতে হয়েছে না, টাকা দিতে হয়েছে না, বাসা ভাড়া করতে হয়েছে না, ওখানে পণ্য কিনতে হয়েছে না, ওখানে লোকজন ওখানে কেনে না, ওদের আল জাজিরা যারা কাজ করে তারা ইসরায়েলের মার্কেট থেকে পণ্য কেনে না, টাকাটা কার পকেটে যায়? ইসরায়েলের পকেটই তো যায়। একটা ইসরায়েলি স্টার্টআপকে কিনে নেওয়ার জন্য যদি রেবনের সানগ্লাস পরা না যায়, তাহলে গুগল, ইন্টেল, মাইক্রোসফট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিছুতে ইউজ করা উচিত না, কারণ এরা একবার না বহুবার ইসরায়েলি কোম্পানি কিনছে। ছোট একটা উদাহরণ দিই, সার্ভিস ফ্রেন্ড এই নামে ইসরায়েল কোম্পানিকে ফেসবুক 2019 সালে কিনে নেয়। সার্ভিস ফ্রেন্ড হচ্ছে একটা এআই ভিত্তিক স্টার্টআপ যারা চ্যাটবট এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রযুক্তিতে বিশেষজ্ঞ। ফেসবুক এই কোম্পানিতে হোয়াটসঅ্যাপ বিজনেসের সাথে কানেক্ট করে এবং মেসেঞ্জারের সাথে, আপনি মেসেঞ্জারে যে মেসেজটা দেন
ওইটা এই কোম্পানির টেকনোলজি ইউজ করে তৈরি করা। হোয়াটসঅ্যাপে যে মেসেজটা দেন অটোমেটেড রেসপন্স হয় যেটা, সেটাও এই কোম্পানির টেকনোলজি ইউজ করে, সার্ভিস ব্র্যান্ডের টেকনোলজি ইউজ করে। তো তাইলে গুগল ব্যবহার বন্ধ করে দিতে হয়, হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করে দিতে হয়, ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার বন্ধ করে দিতে হয়, তাই না? আর রেবন কোম্পানিকে বয়কটের কথা কে কইছে? বিডিএস, যেটা বয়কটের মুভমেন্ট, ফিলিস্তিনির সাপোর্টে যে বয়কট মুভমেন্ট, সেটার একটা ওয়েবসাইট আছে, আমরা একটু পরে দেখবো। ওইখানে এই কোম্পানির কোনো উল্লেখ নাই। কিন্তু সারা দুনিয়ার তো নানা চান্দাবাজ আছে কচুখেতির মতো, এরকম একটা ওয়েবসাইট বানায় বলে তোমার নাম ঢুকে দিব, তোমার নাম ঢুকে দিব, না দিলে গেলে না, আমার টাকা দাও, তোমার নামটা সাথে ঢুকে দেবো, এই করে এই সমস্ত ঝামেলাগুলো করে। তাই সত্যিকার অর্থে এটা বয়কটের পণ্য কিনা সেটা আপনি বিডিএস এর সাইটে যেয়ে দেখবেন। যদি দেখেন বিডিএস এর পণ্য, তাইলে আপনি বয়কট করেন। আরেক কথা না বললেই না, দাবি করে সে বিএনপি করে, এই আমারে আর ইলিয়াস রে কয় মব মাস্টার, দেখেছেন, আর আমরা বয়কট করতে বলে। হুই কচুখেতির ইজ অফ ডুইং বিজনেস দিয়ে কপি পেস্ট করে জ্ঞান ফলাইছিল, ওই কপি পেস্টই করতে পারে, তার চেয়ে বেশি কিছু না। গুগলও ঠিক মতো করতে পারে না। তারপরে মেলা সার্চ করে এই পোস্ট করেছে, দেখানোই লাগিচ্ছে যে বদমাইশিগুলো কেমন। অনেকে কয় এগুলো আপনি কন কেন, কিন্তু হয়তো অনেকে কনফিউজ হয়ে যায়। দেখেন কইতেছে আমার কোম্পানি লরিয়েল ইসরায়েলের মতদাতা, আবার কেউ আগ বাড়ায় কয় লরিয়েল ইসরায়েলি কোম্পানি, কেউ করছে শুনিছে আশা কয়ে দিছে আমার কমেন্ট বক্সে, না যে গুগল করে দেখবি, তাও কিন্তু দেখে না। তো উই কি দিছে, একটা স্ক্রিনশট দিছে, কইছে লরিয়েল নাকি ওয়ান ফ্রেন্ড অফ ইসরায়েল, দিছে একটা স্ক্রিনশট দিছে। গুগল করে পাইছে আর কি, তুই সার্চ করবি, সেটুকু ওর এনার্জি নাই। দেখিছেন না কেমন মোটা হয়েছে, কেমন চর্বি থল করে গোটা শরীরে। তো এডিটর সাহেব ওই সাইটে যান, দেখি তো ফ্রেন্ড, ওয়ান ফ্রেন্ড দেখি না, দেখিছেন ওরা প্রমাণও দিছে, দেখেছেন এই যে লরিয়েল আসলে ওয়ান ফ্রেন্ড অফ ইসরায়েল, প্রুফ একটা বাটন দিছে। এডিটর সাহেব দেখেন, দেখছেন? আচ্ছা এডিটর সাহেব বাটনে একটা প্রেস করেন না, দেখি কি প্রুফ দেখায়। দেখেছেন? কোনো প্রুফ নাই, দেখেছেন? হ্যাঁ, ফিলিস্তিনের সাপোর্টে যে বয়কট মুভমেন্ট, সেটা একটা লিস্ট আছে এই সাইটে, এটি আছে নাম লরিয়েলের, দেখেন, নিজেই দেখেন। ওই আবার করছে কমেন্ট বক্সে, দেখেন বিডিএস এর নাম শুনিস তো, দেখেন ও নিজে শুনিছে, অক্সিগান ও নিজে শুনিছে, জিন্দেগিতে শুনে নাই। এইভাবে দিনের পর দিন কয়টা ইরিটেট করে যাইতেছে। দুনিয়ার মূর্খ আর এখন বিএনপি জুতিছে। ও তো ওই গুগল ইউজ করে না, ওর বাসায় প্রিন্টার আছে না, এটা সব দেখেন না বিডিএস এর লিস্টে গুগল আছে কিনা, ওর বাসায় প্রিন্টার আছে না, এইচপি দেখেন না, আছে অবশ্যই, ডেলের কম্পিউটার আছে, দেখেন সেটা আবার ইন্টেলের প্রসেসর আছে না, দেখেছেন? এডিটর সাহেব দেখেন তো এটা ইন্টেল আছে কিনা বয়কট লিস্টে, থাকতেই। এয়ারবিএনবি ইউজ করেছে না অন্তত একবার জীবনে, শালা ওই হ্যাগেস হোসে না, দেখতে আসছে আমি প্যাদা গঙ্গা জল নিচ্ছি নাকি, শালা তোর পাশের যে গু আছে সেটা পরিষ্কার করা, আমি প্যাদা গঙ্গা জল নিচ্ছি কিনা সেটা দেখা লাগবে না, কারণ প্যাদা গঙ্গা জল নেওয়া লাগে না, হ্যাগেস হোসা লাগে, তুই সেটা করছিস। আচ্ছা ধরা যাক যে আমি এমন একটা কোম্পানিতে কাজ করি যা বয়কটের অধীনে ওই লিস্টে আছে, তাহলে কি করবো? যখন ভারতীয় পণ্য বয়কট চলতেছে, তখন আমরা এসে একজন কইলো যে দাদা আমি প্যারাসুট কোম্পানিতে কাজ করি, আমি কি করবো? আমি কইলাম মন দিয়ে কাজ করবেন, বেতন নিবেন, আর ওই বেতন দিয়ে জুই নারকেল তেল কিনবেন। আমরা পণ্য বয়কট করেছি, প্যারাসুটের চাকরি তো বয়কট করি নাই, তাই না? এখন আপনারাই বলেন, দেখলেন তো গুগল তো বয়কটের কোম্পানিতে আছে, ইন্টেল আছে, আমাজন আছে, এইচপি আছে, খে নাই কোন বড় কোম্পানি নাই। তো আমরা গুগলে যারা বাংলাদেশে কাজ করে তাদের গুগলের চাকরি ছেড়ে দিতে বলবো, নাকি বলে দেওয়া উচিত আমরা গুগল ব্যবহার বন্ধ করে দিব, জিমেল ব্যবহার বন্ধ করে দিব, নাকি করা উচিত গুগল ড্রাইভ ব্যবহার বন্ধ করে দিব, গুগলের সব সার্ভিস বন্ধ করে দিব? তাই তো যুক্তি অনুযায়ী যেহেতু গুগল ওই লিস্টে আছে, তাইলে তো গুগলে যারা চাকরি করে, আমাজনে যারা চাকরি করে, এইচপিতে যারা চাকরি করে, ইন্টেলে যারা চাকরি করে, তাদের আগে চাকরি ছাড়তে বলা উচিত হিসাব মতো, ঠিক কিনা? আমার কোম্পানির নাম তো এই লিস্টে নাই, যেহেতু বিএনপির সমালোচনা করি তাই আমার যেভাবে পারে ক্ষতি করা লাগবে। আওয়ামী লীগরাও এত খাইস্তা ছিল না, মানে এই যে নিঝুম মজুমদার, অমি পিয়াল, এরা ফার বেটার অ্যাজ হিউম্যান বিং। দেখেন ওরা অনেক ফাজলামি করেছে, কিন্তু পলিটিক্যাল সে ফাজলামি, কিন্তু কখনো আমাকে পেটে লাথি মারা যায় কিভাবে সে ধান্দা করে নাই। আরে ভাই আমি তো ইয়া ভাবেছি না, চান্দাবাজিও করি না, একটা ডিসেন্ট পেশায় আছি। আমার লরিয়াল চাকরি না থাকলে এই এসে কইতো যে আমি কিছু করতে পারি না, ইউটিউব বানায় পেট চালায়, সেটা অসম্মানের কাজ না, ইউটিউব বানায় পেট চালানো অসম্মানের কাজ না, কিন্তু বিরোধীদের জায়গা তো হইতে হবে পলিটিক্যাল, এসব নিয়ে না। হারামজাদা তুই যে এনওয়াইপিডিতে কাজ করিস, লিঙ্কডিনে ট্যাঙে রাখছু, খুব গর্ব নিয়া ট্রাফিক কন্ট্রোলে কাজ করিস, এনওয়াইপিডি তো ইসরায়েলে ট্রেনিং নিতে যায়, এনওয়াইপিডির সাথে তো ইসরায়েলের কন্ট্রাক্ট আছে, ট্রেনিং এর কন্ট্রাক্ট আছে, কোঅপারেশনের কন্ট্রাক্ট আছে। এমএনএসটিও বলছে যে বারবার এনআইপিডিতে ট্রেনিং করতে যায়, লজ্জা লাগে না ওই কোম্পানিতে ওই প্রতিষ্ঠানে কাজ করতে? 2 দশক ধরে ইসরায়েলের সাথে পুলিশ কোঅপারেশন করছে আমেরিকার এনআইপিডি, তো তুই সার আগে এটা একদম বয়কট ঢুকে তুমি শুনে বাচ্চা। আজকাল যে এই নতুন লড়াই শুরু হয়েছে না, এটা ফেসবুক পোস্টের লাইক কমেন্টের খেলা না, এটা একটা তপ্ত যুদ্ধক্ষেত্র হয়ে উঠছে, যেখানে সত্যের পাশে দাঁড়ানো মানে নিজের পিঠে আগুন নিয়ে নামা। আজ যখন কচু খেতির আর প্রগতিশীল বিএনপিরা গল্লিক মুখে নিয়ে মুখোশ পইরা বিভ্রান্তি ছড়ায়, তখন আমাদের হাতে চাই তথ্যের তলোয়ার, যুক্তির কামান। বয়কট যদি অস্ত্র হয় তবে সেটা চালাইতে হবে মগজ ঠান্ডা রেখে, হৃদয় গরম কইরা। এই নববর্ষে আমরা শুধু আনন্দ করতেছি না, আমরা পুরনো দাসত্বের শৃঙ্খল ভাঙতেছি। এই সূর্য, এই আলো, এই শহীদের রক্তে কেনা। তাই যারা অ্যাক্টিভিজমের নামে মিথ্যার বীজ বনে ব্যক্তিগত আক্রমণের মধ্যে দিয়া, তাদের বলি আগুন আমরা পানি দিয়ে নিভাবো না, আগুন আগুন দিয়ে নিভাবো। এই যুগে সত্য বলা জিহাদের চেয়ে কম না, আর সত্যকে ধোকা দিয়ে ঢেকে রাখা যত কচু খেতি আছে তাদের মুখোশ খুলে ফেলাই আমাদের দায়িত্ব। বয়কট মানে আবেগে ভেসে যাওয়া না, বয়কট হইতেছে হিসেবে কষা ঘায়েল করার অস্ত্র। আজ যারা তথ্যের বদলে ট্রল ছুড়ে মারে, একবার আজাহারিকে একবার পিনাকিরে, তারা ফিলিস্তিনের শত্রু,
তারা ইসরায়েলের বন্ধু। মনে রাখবেন, বিপ্লব আবেগ দিয়ে যেতে যায় না, যেতে ডেটা কৌশল আর দৃঢ়তা মানুষ দিয়া। আগুন যখন জ্বালাইছি পুরাই ফেলবো। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।